কোনো কারণ ছাড়াই চারপাশে ঘুরতাম রামিজদার। পড়ায় মন ছিল না। একদিন টের পেলাম কিশোরী শালু তার রামিজদার মনে জায়গা করতে পেরেছে। ভালোবেসে তাকিয়ে থাকতো, ঘন ঘন আমাদের বাড়ি আসতো। আমি বুঝেও না বুঝার ভান করতাম, তার মুখ দিয়ে শোনার অপেক্ষা করতাম। কিন্তু রামেশদা পাল্টে গেল। আগের মতো শালু বলে ডাকে না, আমাদের বাড়ি আসে না। আমাকে দেখে কোথায় যে চলে যেত। সারা দুপুর অপেক্ষা করতাম, দেখা পেতাম না। সদ্য প্রেমে পড়া মন বিরহ ব্যথা মেনে নিতে পারেনি। এক সন্ধ্যায় আর কোনো কথা বললেন না সালেহা বেগম, চুপ করে গেলেন। জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলেন। মনিরা বিচলিত না হয়ে পানির গ্লাস এগিয়ে দিল। কৌতূহল জাগছে ভীষণ। কি এমন ঘটেছিল সেই সন্ধ্যায়? সাহেলা বেগম নিশ্চুপে কিছুক্ষণ কাঁদলেন, তারপর চোখের পানি মুছে মুখে হাসি এনে খোলা জানালা ভেদ করে অদূরে পাহাড়ে উদাসীন দৃষ্টি নিক্ষেপ করলেন। আর বললেন, এক সন্ধ্যায় মাকে লুকিয়ে বের হলাম বাড়ি থেকে। গ্রামের পথ ঝোপঝাড়। মনের মধ্যে ভয়ের থেকে রামিজদা ঘুরছিল বেশি। কয়েক বাড়ি পার হতেই রামিজদার বাড়ি। দেখলাম কাকি অজু করছে, নামাজ পড়ছে। কাকিকে না বলেই সোজা রামিজদার ঘরে ঢুকে পড়লাম। কালো কুচকুচে দেহখানা বিছানায় মিশে আছে। কতদিন পর দেখলাম। চোখ জুড়ালো। রামিজদা তখনও বুঝতে পারেনি যে আমি এসেছি। মা ভেবে বলে উঠলেন, আম্মা, আমার ভালো লাগতেছে না কিছু, একটু মাথায় হাত বুলিয়ে দিবা? লোভ সামলাতে পারিনি আমি। গুটি গুটি পা ফেলে রামিজদার মাথার কাছে বসলাম। হাত ভীষণ কাঁপছিল। কি যে কান্না পাচ্ছিল। সাহস করে হাতটা মাথায় রাখতেই আমাকে চমকে দিয়ে রামিজদা বলল, বাড়ি ফিরা যা সাহেলা, কেউ দেখা ফেললে তোরেই মন্দ কইব। আমার কান্নারা এবার বাঁধ ভেঙে গেল। ঝাঁপিয়ে পড়ে কাঁদতে লাগলাম রামিজদার বুকে। একটুও না করেনি রামিজদা, আবার আগলেও নেয়নি। যখন কান্না ভেজা কণ্ঠে আমি বলে উঠলাম, তোমার মুখে সালেহার নামটা অপরিচিত লাগছে রামিজদা, শালু বলে ডাকো না একটু, কতদিন শুনি না। আমার বুকের যন্ত্রণা হয়তো রামিজদার বুকেও ছিল। সারাদিন হেসে খেলে বেড়ানো রামিজদার চোখে কোণে সেদিন জল দেখেছিলাম আমি। প্রথম মৃত্যু তো সেদিনই হয়েছিল। আমার মাথায় হাত রেখে রামিজদা বলে উঠেছিল, সবার মুখে সবকিছু শোভা পায় না, তুই ফিরে যা সালেহা, আর আহিস না কোনোদিনও। আমার হাতের বাঁধন আলগা হয়নি, আরো শক্ত হয়েছিল। জেদ ধরে বসে রইলাম। কাকি আমাকে দেখেই ঘরে খিল দিয়েছে। রামিজদা আমার সাথে না পেরে হার স্বীকার করে নিল। সেদিনই প্রথম আমাদের কাছে আসা মানুষটা পরম যত্নে আমার কপালে গালে থুতনিতে নাকি চুমু খেয়েছিল। সাহেলা বেগমের কথা শুনে মনিরার বেশ লজ্জা পেল। সাহেলা বেগম একদম নিজের গোপন সত্যকে ঢুকে গেছেন, তাই হয়তো বুঝে উঠতে পারেননি কাকে কি বলছেন। একবার থামাতে চাইল মনিরা, আবার কি ভেবে যেন থামলো না। সাহেলা বেগম আবার বললেন, তারপর রামিজদা বাড়ি দিয়ে গেল। বাড়ির উঠোনে পা পড়তেই আমার মাথায় খেললো আজ কি হতে পারে। আম্মা জানলে মেরেই ফেলবে। তাই দুরু দুরু বুক নিয়ে ভেতরে ঢুকতেই টের পেলাম যা ঘটার ঘটে গেছে। ভয়ে আমার হাত পা কাঁপতে লাগছে। আমাকে দেখেই আব্বা গর্জে উঠে বললেন, এই সন্ধ্যাবেলা কোথায় গিয়েছিলি? আব্বা ছিল প্রাইমারি স্কুলের মাস্টার, তাই সব কথাই শুদ্ধ করেই বলতো। আমি কোনো রকম বললাম, আব্বা তন্নিদের বাড়ি গিয়েছিলাম। আর এমন হবে না আব্বা, কথাটাই যেন বলা ভুল হয়েছে। ইতিমধ্যে আম্মা তন্নিদের বাড়ি খোঁজ নিয়ে এসেছে। মিথ্যা শুনেই আম্মা এলোপাথারি মারতে লাগলো। আব্বা মাস্টার মানুষ, গায়ে হাত তুলে না, আবার রাগ নিয়ন্ত্রণ করতেও পারছিল না, তাই বাড়ির বাইরে চলে যায়। আম্মা বিশ্রী বিশ্রী গালি দিয়ে বলতে লাগলো, কোনখানে গেছিলি ক, নাইলে আই তোরে মাইলা ফেলমু, মুখ পুরি কই গিয়া মুখ পুরাইয়া আইলি ক। কথাটা বলেই আম্মা আমারে ঘুইরা ফিরা দেখতে লাগলো। যখন খারাপ কিছু দেখলো না তখন শান্ত হলো। নরম করেই বলল, রামিজের বাড়ি গেছিলি তো? রামিজে আমি মানা করেছিলাম তোর সাথে কথা না কইতে, তারপরও রামিজে সাহস হয় কি কইরা। আর বুঝতে বাকি থাকলো না রামিদার এমন করার পেছনে তার আম্মা দায়ী। রাগ হলো। কথা বলা বাদ দিলাম আম্মার সাথে। ঘর থেকে বের হতাম না। আব্বার সাথে কথা বলতাম না। আম্মার কতবার যে এটা সেটা বলতে আসছে, সব সময় মুখ ফিরিয়ে রাখতাম। তখন তো আমি রামিজদার মাঝেই ছিলাম। আম্মার ভয় কি বুঝতে পেরেছিলাম। আম্মা সব কিছু বুঝে আব্বাকে বলল। আব্বা ছিল বিচক্ষণ মানুষ। বেকার অশিক্ষিত ছেলের কাছে মেয়ে বিয়ে দেবে না। আমাকে না জানিয়ে বিয়ে ঠিক করলো। আমি ঠিক করলাম গলায় ফাঁস দেব, দিয়াছিলামও। কাকা দেখে বাঁচিয়ে নিল। দ্বিতীয়বার ভুল আর আব্বা করলো না। রামিজদার সাথে বিয়ে ঠিক করলো। দুজনের মুখেই কি হাসি, ডানা মেলে উঠছিলাম যেন। বিয়ে ঠিক হলো সামনের সপ্তাহে, শ্রাবণ মাসের শেষের দিকে। আমি রামিজদার বউ হলাম, সুখে যেন সীমা নেই। একটু পর পর শুধু শালু বলে ডাক দিত। সাত পাড়ার মানুষের সামনে ডাকলেও আমি দৌড়ে চলে যেতাম রামিজদার কাছে। গ্রামবাসী কত হাসাহাসি করতো। অনেকেই তো বলতো লাইলা মজনু, আবার অনেকে মুখ বেঁকাতো। রামিজদার সাথে সংসারে 2 বছর কেটে গেল। বিয়ের পর রামিজদা কাঠমিস্ত্রি কারেন্টের কাজ করে টাকা আয় করত। আমার পড়াশোনার সব খরচ দিত।
আর বলতো তুই একদিন মস্ত বড় অফিসার হইবি স্যালু। তখন আমি সবাইকে কমু আমার বউ মস্ত বড় অফিসার। কালো মানুষটার জাদুতে মোহিত হলাম বারবার, শুধু তাকিয়েই থাকতাম। ভালোবেসে কত সময় তো কালাচাঁদ বলে ডাকতাম। নামটা ধরে রাখলে রামিদা খুবই খুশি হতো। মেট্রিক পরীক্ষার পর জানলাম আমার আর রামজান ভালোবাসার ফল আসতে চলেছে। রাত দিন কাজ করে টাকা জোগাড় করে দুগ্রাম মিষ্টি বিতরণ করছিল সেদিন। যাকেই দেখতো তাকেই বলতো, হুঁছো গো তোমরা, আমার শালু মা হইব। আর আমি বাপ, সে কি যত্ন, মাটিতে পা পড়তে দিত না যেন। সব কাজ নিজে হাতে করত। শাশুড়ি আম্মা ছেলের সুখ বেশি দিন দেখতে পারলেন না। অতিরিক্ত খুশিতেই হয়তো পরপারে চলে গেলেন। ওই সময়ে মানুষটা পেটে থাকা আমাদের সন্তানের সাথে কথা বলতো। মেয়ের শখ ছিল ভীষণ, কিন্তু হলো ছেলে। বেজায় হয়নি। মসজিদে টাকা দিল, ফকির খাওয়ালো। বাচ্চার বয়স যখন 1.5 বছর, রামিতা পড়ল টাইফয়েড জ্বরে। আমার মন কু ডাকতে লাগলো বারবার। বিছানায় শুয়ে থেকে মানুষটা বলতো, এই সালু, আমার আদরের বউ, কান্তাছ কেন তুমি? আমার কিছুই হইব না, মেলা দিন বাঁচবো আমি তোমার লগে। পোলারে বিয়া করামু, নাতি নাতনি হইব, কত সুখ আমাদের। তুমি কান দিলে আমার বড় দুঃখ লাগে সালু। কাঁদো না, আমি তোমারে অনেকখানি ভালোবাসি সালু, আমার বউ। এটাই যে আমাদের শেষ কথা হবে তা কি জানতাম আমি? জানলে আমি আমার রামিদাকে ছেড়ে কোথাও যেতাম না। রান্নাঘর থেকে এসে দেখি আমার রামিদা আর নেই। দেহটা বিছানায় পড়ে আছে অবহেলায়। কত শত অভিযোগ করলাম, কত অভিমান করলাম। আমার রামিদা আর উঠল না, শালু বলে ডাকলো না। নিষ্ঠুর মানুষরা আমার রামিদাকে নিয়ে মাটিতে শুয়ে রাখলো, আর আমাকে নিয়ে গেল অসীম বেদনা। আমার রামিদাকে আর পেলাম না কোথাও। কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়ল। কান্নায় আর কথা বলতে পারছে না সাহেলা বেগম। মনিরার চোখের পানিও বাঁধ ভেঙেছে। সত্যিকারের ভালোবাসাগুলো এভাবেই হেরে যায়। সমাজের কাছে হেরে যায়, পরিবারের কাছে হেরে যায়, একতরফার কাছে হেরে যায়, নয়তো হেরে যায় বিধাতার নিয়মের কাছে। বিছানার চাদর খামচে ধরে কাঁদছে সাহেলা বেগম। পুরনো ক্ষত তাজা ভালোবাসাগুলো মনের কোণে ফুলে ফেঁপে উঠেছে। গায়ে কাঁথা জড়িয়ে দিয়ে মনিরা বের হয়ে আসলো ঘর থেকে। একা থাকতে দেওয়াটাই শ্রেয় মনে করলো সে। পরের ঘটনাটুকু না হয় পরেই শুনবে। তবে মনিরার মাথায় ঘুরছে অন্য বিষয়। পরে না হয় আরাফ উদ্দিনের সাথে বিয়ে হয়েছে। ছেলেটা কার কাছে আছে? আশরাফ উদ্দিন কি সেই ছেলে সহ সাহেলা বেগমকে গ্রহণ করেছে? তাহলে আতিকুর কি আগের পক্ষের সন্তান, নাকি এখানে লুকানো আছে সত্য ঘটনা? ভাবতে পারে না মনিরা। চোখের কোণে থাকা জলটা মুছে এগিয়ে যায় রিসোর্টের সামনের দিকে। বেশ গতিতে হাওয়া বইছে, বসার জায়গা রয়েছে। কিছুক্ষণ চুপচাপ বসে থেকে হঠাৎ তার মনে হলো কিছুটা দূরে কোনো ছায়া হেঁটে যাচ্ছে। কৌতূহল বশত উঠে দাঁড়ালো সে। ভয়ও করছে। আস্তে আস্তে পা ফেলে সামনে যেতেই পরিচিত দুটো মুখ দেখে অবাক হলো ভীষণ। মনিরা কান পাতলো ফিসফিসানি আওয়াজ শোনার জন্য। গম্ভীর মুখশ্রী, তেজ দৃষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে আহির। এই গভীর রাতে বারবার মেসেজ করে ডেকে আনার কোনো কারণই খুঁজে পাচ্ছে না সে। নাজিয়া সেই কখন থেকে দাঁত দিয়ে নখ কামড়াচ্ছে, আর চোখে তাকেও দেখছে। আরামের ঘুম বাদ দিয়ে এমন তামাশা বরাবরের মতোই অপছন্দ আহিসের। দাঁতে দাঁত চেপে বলল, ডেকেছ কেন? এই রাতের বেলা তোমার কি প্রয়োজন পড়লো? মদের খোঁজ করছো? তুমি ভালো করেই জানো আমি মদ খাই না। নাদিয়ার চোখ ছোট ছোট হয়ে এলো। এই লোক সবসময় মদ নিয়ে পড়ে কেন? নাদিয়া ফিসফিস করে বলল, আমার ব্যাগে এখনো 11 বোতল মদ পড়ে আছে। ডেকেছি অন্য কারণে। কথাটা বলেই নাদিয়া আবার পায়চারি করা শুরু করলো। ভীষণ বিরক্ত হলো সে। হুট করে চেঁচিয়ে বলে উঠল, নাদিয়া, তোমার সাথে আমার তুইয়ের সম্পর্ক? তুমি আমাকে তুই বলে ডাকলে কেন সবার সামনে? আহিত বলে উঠল, তো তোমার সাথে আমার কোন রসের সম্পর্ক? সবার সামনে তোলা তোলা করতে হবে? দেখ নাদিয়া, আমি এখানে এনজয় করতে এসেছি। নিজের বোকামো দিয়ে আমার মেজাজ খারাপ করো না। তোমার জন্যই মঙ্গলজনক। কথাগুলো অপমানিত হলেও গায়ে মাখল না নাদিয়া। আহিতের কাজ ঘেঁষে দাঁড়িয়ে বলল, তুমি আমার সাথে এমন করছো কেন আহিত? আমার মনের কথা সত্যিই কি তুমি বুঝতে পারো না? এবার আহিতের রাগ যেন চরমে পৌঁছে গেল। হাতের উপর হাত রাখার জন্য বাড়ানো হাতটা চেপে ধরে বলল, তোমার সাহস অতিরিক্ত বেড়েছে। ভুলে যেও না, তোমার আর আমার সম্পর্ক জাস্ট একটা ডিল। তুমি আমাকে সাহায্য করেছো, বিনিময়ে আমি তোমাকে মাহমুদ সাম্রাজ্য দিব। এর থেকে বেশি এগোতে যেও না। তোমার নিঃশ্বাস আটকে দিতে আমার বলিষ্ঠ হাত যথেষ্ট। আইসের কথাগুলো শুনে ভয় পেল না নাদিয়া। রাগ তারও হচ্ছে। আইসের হাতের বাঁধন থেকে হাত ছাড়িয়ে কর্মঠ দৃষ্টি ফেলে আইসকে বলে উঠল, আমাকে ভয় দেখিও না। সম্পর্কের পরোয়া আমিও করি না। তোমাকে সাহায্য করতে চাওয়ার একমাত্র উদ্দেশ্য ছিল আমি তোমাকে ভালোবাসি আহিস। ইয়েস, আই লাভ ইউ ভেরি মাচ।
তোমার কাছাকাছি থাকতে, তোমার সাথে কথা বলতে আমি তোমার সাথে যুক্ত হয়েছি। এর বাইরে কিছুই না। মাহমুদ সাম্রাজ্যে একাংশ আমার, ভুলে যেও না। নাহিদের কথা শুনে আইসের রাগটা নিভে গেল। শান্ত দৃষ্টি পেলে নাদিয়ার চোখের দিকে তাকালো। সময় চলে গেল কিছু মুহূর্ত। না, ভালোবাসা, মায়া, অপেক্ষা ছাড়া আর কোনো কিছুই চোখে দেখতে পাচ্ছে না। সে আগে কিছুটা টের পেয়েছিল। এখন মনে হচ্ছে মেয়েটাকে সাথে নেওয়াটা ভুল হয়েছে। আইসকে চুপ থাকতে দেখে নাদিয়া আবার বলে উঠল,